রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে হ্যাপি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং একটি অতৃপ্ত স্বপ্ন, যে স্বপ্নটা বাস্তবায়ন হবে, হয়তো কোনো একদিন হবে, হয়তো অখণ্ড ভারতের স্বপ্ন। সেই স্বপ্ন কবে বাস্তবায়িত হবে, আজ তার জবাব এই কথা হোকের মঞ্চে আমরা চাই। আপনারা জানেন যে অখণ্ড ভারত শুধুমাত্র একটি স্বপ্ন নয়, অখণ্ড ভারত আসলে একটি মানচিত্র ছিল, একটি ভূখণ্ড ছিল, একটা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথায় জিতা জাগতা যুগ পুরুষ ছিল। তারপর হঠাৎ করে টুকরো টুকরো করে দেশটাকে 3 খণ্ডে বিভক্ত হতে দেখলাম আমরা সবাই। আমরা এটাও আজও দাবি করা সত্ত্বেও পাইনি ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম ঘোষণা করা হোক। আমরা বর্তমান সরকার, নরেন্দ্র মোদীর সরকার, তাদের কাছেও বারবার এই নিয়ে ডিবেট এবং গোটা ভারতের মানুষের আবেগের কথা তুলে ধরলেও এখনও সরাসরি সরকারিভাবে এই ঘোষণা আসেনি। প্রথম ধাপে এই ঘোষণাটা অন্তত আসুক এবং দ্বিতীয় ধাপে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সিদ্ধান্ত নিন। অখণ্ড ভারত কেন, এই স্বপ্ন, এই দাবি, এই ন্যারেটিভ তৈরি করা শুরু হবে না যেখানে গজওয়াতুল হিন্দের কথা আসছে, যেখানে পাকিস্তান বারবার বলছে যে আমরা একেবারে 4-5টা নিয়ে, কাশ্মীরটা নিয়ে আমাদের আরো বলিষ্ঠ একটি দেশ বানাবো, বাংলাদেশ কথায় কথায় কলকাতার দখল ইত্যাদি দখল বলে আসলে যেটা বলার চেষ্টা করছে তা হলো দীর্ঘদিনের সেই সুপ্ত বাসনা 46 সাল থেকে পোকায় কাটা, ঘুণ পোকায় কাটা পাকিস্তান, মথ ইটেন পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্নাহ এবং সোহরাওয়ার্দী বলেছিল আমাদের দেওয়া হয়েছে যাতে কলকাতা নেই, যাতে দিল্লি নেই, এরকম বহু জায়গা নেই। সুতরাং সেইটা আনার জন্য যা যা করার আজও পাকিস্তানের জেহাদিরা, বাংলাদেশের জেহাদি সন্ত্রাসবাদীরা সেই চেষ্টা করছে। ভারতীয়রা কারোর কোনো জমি নিতে চায় না, কোনোদিন নিতে চায়নি। ভারতীয়রা নিজেদের যেটুকু জমি ছিল, মেরা কুছ সামান পড়া হ্যায় তুমহারে পাস পড়া হ্যায়, ওটা ফিরিয়ে নিতে এবার সচেষ্ট হব। এই প্রজাতন্ত্র দিবস থেকেই শপথ নেব। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। দুদিকে দুপক্ষ রয়েছেন। আমার একেবারে ডান দিকে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। তার পাশেই রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনাকর্তা এবং 1971-এর যুদ্ধ, সেই যুদ্ধ একেবারে কাছ থেকে দেখেছেন, নৌবাহিনীতে ছিলেন। তার পাশে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। বাঁদিকে এই মুহূর্তে একেবারে বাঁদিকে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, এবং দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে দুজন অতিথি এই মুহূর্তে রয়েছেন মানুষের কণ্ঠস্বর হিসেবে, আদিত্য পল্লে এবং অদিতি চক্রবর্তী। তাদের সাথেও আমরা কথা বলবো। আমি শুরুতেই কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব আপনার কাছে আসতে চাই। এবং আমি দেখেছি জেনারেল জিডি বক্সি থেকে শুরু করে বহু সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা, তারা একটা স্বপ্ন নিয়ে আজও বেঁচে আছেন, ঘোরাফেরা করেন যে একবার যদি সরকারিভাবে আমাদের সুযোগ দেওয়া হয় অখণ্ড ভারত নির্মাণ সম্ভব। ইটস আ হার্শ রিয়ালিটি। সত্যি কি তাই? মানুষের কণ্ঠস্বরে আজকে উঠছে স্বর্ণ ভারত, স্বর্ণিম ভারত ছিল, আছে আর থাকবে। এই অখণ্ড ভারত কথাটা আমি সাপোর্ট করি না। আমাদের ভারত কোনোদিন অখণ্ড ছিল না। আমি 5টা পয়েন্ট বলবো আজকে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দ্যাট ডক্টর আম্বেদকর আমাদের কনস্টিটিউশনে ইন্ট্রোডিউস করলেন, বলে ইন্ডিয়ার সঙ্গে আমরা ভারত শব্দটা ইস্তেমাল করবো। তবে থেকে ডক্টর আম্বেদকর পর থেকে আমরা করলাম। আরে এটা তো যুগে যুগে আমাদের ভারত। আপনি কি আমাদের নদীর নাম চেঞ্জ করে দিতে পারেন? যেখানে আমাদের নদীর নাম আছে গঙ্গা, সরস্বতী, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র, এবং বাংলাদেশের পদ্মা, ভুলে যাবেন না। এসব নাম যুগে যুগে আসছে। আপনি কি আমাদের পাহাড়ের নাম হিমালয়, হিম প্লাস আলয়, এটা চেঞ্জ করে দেবেন? করতে পারবেন না। আমাদের যেটা আমাদের আছে ইন্ডিয়ান ওশান, আপনি ওর নামটা চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এই ভারতের যেটা আইডেন্টিটি আছে, যুগে যুগে থেকে আছে, আর এইটা আমরা চেঞ্জ করতে পারবো না। এইটা আমাদের স্বর্ণিম ভারতের কথা। বলা হতো যে আমাদের যে জিডিপি আছে, বিশ্বের জিডিপি থেকে অর্ধেক থেকে বেশি আমাদের ভারতের জিডিপি ছিল। এইটা কিছুক্ষণ পর জানেন, এই আমাদের যে টয়েনবি আছেন, আর্নল্ড টয়েনবি, উনি স্টাডি অফ হিস্ট্রিতে লিখেছেন 19 রকমের সিভিলাইজেশন আছে। ওর মধ্যে সব থেকে প্রাচীনতম সিভিলাইজেশন যেটা আছে ওটা ভারতীয়, ওটা আমাদের সিভিলাইজেশন, রাইট?
আপনাকে মেসোপটেমিয়া গিয়ে খুঁজতে হয়েছে, ওখানে কোথায় সিভিলাইজেশন ছিল, ওখানে আপনাকে ইজিপ্টে গিয়ে খুঁজতে হয়েছে কোথায় ছিল ইজিপশিয়ান সিভিলাইজেশন। ভারতীয় সিভিলাইজেশনটা আপনার ইট ওয়াজ এটা জীবিত ছিল, কোনোদিন লুকায়নি। যারা এসছে আমাদের কাছে ওদেরকে আমরা সম্মান জানিয়েছি, ওদের কথা শুনেছি, আর আমাদের যে জিনিস আছে ওটা আমাদের গর্বের বিষয়, যে আমাদের স্পিরিচুয়ালিজম আছে ওটা ওনাদেরকে দিয়েছি। জানেন, ধর্মের সঙ্গে অনেকবার আমাদের সিভিলাইজেশন, আমাদের ভারতীয়টাকে মিক্স আপ করে দিয়ে যাওয়া হয়, এটা কনফিউশন করা দেওয়া হয়। কিন্তু ভারতীয়তে ধর্ম নয়, আমরা স্পিরিচুয়ালিজম, অধ্যাত্মের কথা বলি। ওই অধ্যাত্মে আমার রামকৃষ্ণ পরমহংস আছেন, এই মাটি, যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, স্বামী বিবেকানন্দ আছেন, আর নেতাজি সুভাষচন্দ্র বোস আছেন, রাইট? ওদের কথা শুনে আমরা এত বড় হলাম। ওই কথাটা জানেন স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আমাদের শরীর নশ্বর আছে কিন্তু আত্মাটা থেকে যায়, আর এই লাইফে আমরা যা করছি নেক্সট লাইফ আমরা পাবো। আমরা বিশ্বকে দেখেছি এই যে বডি থেকে আমরা এটা পুড়িয়ে দিয়ে, আমরা জ্বালিয়ে দিয়ে, এর মধ্যে কোনো মোমায়া নয়, আমরা আত্মা কথা বলি, জানেন। আর অন্য বিশ্বের যত অন্যগুলো ধর্ম আছে ওরা এই শরীর থেকে রিলেশন রেখে চায়, ইজিপ্ট হোক বা যে কোনো বড় বড় ধর্ম হোক, ওরা বারিয়াল দেয় কি আমরা একদিন চলে আসবো। এইটাই আমাদের স্পিরিচুয়ালিজম, এইটা যে আমাদের আধ্যাত্ম। তাহলে আমরা কোথায়? আমরা ধর্মনীতি করি, আমরা নীতি ধর্ম করি, চাহে ওটা রামায়ণ হোক, চাহে মহাভারত হোক, চাহে আলেকজান্ডার আসুন, চাহে আমাদের অশোকের ব্যাটল অফ কালিঙ্গা হোক, আমরা যেখানে যাইছি আপনি ইতিহাস খুলে দেখুন, আমরা কোনোদিন তলোয়ার নখে কোনো দেশকে বিজয় করিনি, আমরা কোনো জায়গা নষ্ট করিনি চেঙ্গিজ খানের মতন। আপনি চলে যান সাউথ ইস্ট এশিয়ায়, আপনি দেখতে পারবেন আমাদের মন্দিরগুলো, আপনি দেখতে পারবেন আমাদের দেবী দেবতা, ওখানে তো কোনো রকমে আমরা মিলিটারি ক্যাম্পেইন করিনি। আমরা ভারতকে শিখেছি কি হোয়াট ইজ স্পিরিচুয়ালিজম, হোয়াট ইজ দ্য বিউটি অফ দ্য ইন্ডিয়া। কর্নেল, আপনার সময় যেহেতু শেষ, আপনি বলছেন যে তার মানে যে জিনিসগুলো ভারতকে আমরা শিখিয়েছি বা ভারতীয় উপমহাদেশ আসলে যেটা ছিল সেটা আবার ফেরার পালা আছে, মানে ব্যাক অফ ওরিয়েন্টালিজমের সাথে সাথে ব্যাক অফ ইন্ডিয়ানিজমটাও হওয়া দরকার এখন। আমরা আছি, আপনাকে কোনো ইজম দিতে হবে না। আপনি যদি ইটলিতে যান, আপনি রোমে যান, ওখানে গঙ্গার একটা মুখ দেখা হবে, আলেকজান্ডার যে হিস্ট্রিতে বলছে, বেশ ওখানে তো সবাই সোক্রেটিস হোক বা আপনি যে কোনো লোক, অ্যারিস্টটল হোক বা যাকে প্লাটো হোক, ওরা বলছি ইন্ডিয়া ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি অন দ্য আর্থ। বেশ, একদম একদম। আমি একেবারে ডান দিকে থেকে বাঁ দিকে যাচ্ছি, এবং বাঁ দিকে আপনারা প্রত্যেকেই দেখে থাকবেন একদম রেগুলার রাজনৈতিক দলের হয়ে বা নিজস্ব একদম স্ট্রং পলিটিক্যাল স্ট্যান্ড যারা এই মুহূর্তে বাদিকে দাঁড়িয়ে আছেন আমার তাদের আছে, কিন্তু ডান দিকে যারা রয়েছেন তারা পুরোটা আবেগ দিয়ে কথা বলবেন। আমি জানি না সুমন রায়চৌধুরী, যিনি এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, তিনি কি বলবেন, কিন্তু সুমন রায়চৌধুরীর দায়িত্বটা আসলে আপনাদেরও ছিল। আমি বারবার এই কথাটা বলি, এই ধৃষ্টতা আমি বারবার দেখাই। আমি জানি ম্যাডাম ইন্দিরা গান্ধী যে কাজটা করেছিলেন 71 সালে, সেই কাজটা ভয়ঙ্কর একটা কাজ, একদম টুকরে টুকরে যাকে বলা হয়, সে টুকরে টুকরে করে দেওয়া পাকিস্তানকে। কিন্তু তার পাশাপাশি যেটা আমরা সেই সময় করিনি, সেইটা কি এবার করার একটা সুযোগ রয়েছে, যেখানে চট্টগ্রাম বা রংপুরের মতন সেন্সিটিভ এরিয়া ফিরে আসুক না আমাদের কাছে। সেই সময় 71 সালে নিয়ে নেওয়া যেত। ম্যাডাম ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমরা এক টুকরো নেব না, বরঞ্চ এটা একটা বড় স্টেটমেন্ট দেখাবো। আপনার সময় শুরু। প্রথমেই সকল দর্শককে আমার জাতীয়তাবাদী অভিনন্দন। আজকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে একটু আগে সঞ্চালক নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছিলেন। আমাদের অত্যন্ত গর্বের বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা কোটেশন দিয়ে, যেটা আজকের ভারতবর্ষে খণ্ড অখণ্ড সে তো পরে আলোচনায় আসছি, আজকের ভারতবর্ষে অত্যন্ত প্রাসঙ্গিক নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্টেটমেন্ট দিয়ে কোট আনকোট আমি আমার বক্তব্য শুরু করব। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। এই বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, তাদের কথা কেউ শুনবেন না। আনকোট নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথাও কোনো ভুল বলে থাকলে, এর ঐতিহাসিক ভিত্তি না থাকলে পরে নিশ্চয়ই আপনারা আমাকে বলবেন। দেখুন, ভারতবর্ষ স্বাধীনতার সময় দুটো রাষ্ট্রে বিভক্ত হয়েছিল, পাকিস্তান তৈরি হয়েছিল, ভারতবর্ষ তৈরি হয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। যে কোনো পরিস্থিতিতেই হোক স্বাধীন দুটো সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়েছিল,
তাদের নিজস্ব সংবিধান রচনা হয়েছিল। এর সঙ্গে ভারতবর্ষের আজকের প্রেক্ষিতে খণ্ডিত ভারত না বিখণ্ডিত ভারত, আমার মনে হয় না সেই আলোচনা আসে। 71 সালে আবার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেছিল, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে উঠে এসেছিল এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল, এবং সেই স্বীকৃতি প্রথম ভারতবর্ষই দিয়েছিল। কিন্তু আমরা যদি আজকের পাঞ্চ লাইনটা ইউজ করি যে অখণ্ড ভারত, নিশ্চয়ই আমিও তো চাইব পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা যেটাকে মনে করি, নিশ্চয়ই সেটা ভারতবর্ষ ফিরিয়ে আনুক। ভারতবর্ষের কোট আনকোট যশস্বী প্রধানমন্ত্রী যে হুঙ্কার ছাড়েন দিবারাত্র, সব নিয়ে চলে আসব, আমরাও বলছি ভারতবাসী হিসাবে, আমিও বলছি আমার দলের প্রতিনিধি হিসাবে, আমি চাই ভারতবর্ষ যেসব জমি হারিয়েছে সেই জমিগুলো তারা ফেরত নিয়ে আসুক। কিন্তু সংবিধান, সার্বভৌম এবং স্বাধীন সংবিধানের ওপরে ভিত্তি করে যেই রাষ্ট্রগুলো এককালে তৈরি হয়েছিল এবং ভারতবর্ষ যাদের স্বীকৃতি দিয়েছিল, তাদের নিয়ে আলোচনা করাটা কতটা প্রাসঙ্গিক, এখানে একটা প্রশ্ন রয়ে গেছে। আর আজকের ভারতবর্ষ, অখণ্ডিত ভারতবর্ষ, এটা যদি ময়ূক বলে বা রিপাবলিক বাংলা বলে, আমি মানতে রাজি নই। একটা জিনিস ভুলে গেলে চলবে না, 563টি প্রিন্সলি স্টেটকে ইউনিফাইড করিয়ে ভারতবর্ষ তৈরি হয়েছিল, সময় লেগেছিল। কিন্তু আজকে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে আলাদা কোনো বিষয় নেই। অমুক রাজ্যটা স্বাধীন, অমুক রাজ্যটার অর্থনীতি স্বাধীন, অমুক রাজ্যের প্রতিরক্ষা স্বাধীন, এই ধরনের কোনো কনসেপ্ট ভারতবর্ষ নেই। ইট ইজ অ্যান ইউনিফাইড ইন্ডিয়া। বারবার ভারতবর্ষকে দেখানোর যারা চেষ্টা করছেন যে ভারতবর্ষ খণ্ডে খণ্ডে ভাগ হয়ে রয়েছে, তারা মানুষকে বিপদগামী করছেন, এক। আর 2 নম্বর, ভারতবর্ষ অত্যন্ত সাবলীল, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম একটি রাষ্ট্র, যেখানে বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু আচরণের মেলবন্ধন আছে। আর সেই অধিকার আমাদের দিয়েছে ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধানের ওপরেও আজকের ভারতবর্ষের শাসক দল আক্রমণ করার চেষ্টা করছেন। আজকের যে ভারতবর্ষটা রয়েছে সেটাকে অখণ্ড রাখুন, তারপর নিশ্চয়ই আপনারা অন্য কোনো দেশকে, অন্য কোনো স্বাধীন স্বীকৃতপ্রাপ্ত দেশকে ভারতবর্ষে আনবেন কি আনবেন না, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারে। বেশ বেশ, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাচ্ছি। কংগ্রেস মুখপাত্র নিজের বক্তব্য বললেন, তার লিবার্টি আছে এবং এই বিউটিটাই, এই সৌন্দর্যটাই ভারতের যে কোনো প্ল্যাটফর্মে থাকা উচিত। কথা হোকের প্ল্যাটফর্মে আমরা অবশ্যই সেটাকে রেসপেক্ট করি, কিন্তু সঞ্জয় শাস্ত্রী, এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আমাদেরটা, যেরকম কর্নেল শ্রীবাস্তব বলছিলেন যে আমরা মহৎ, অবশ্যই মহৎ, কিন্তু একজন সাধুকেও ক্রমাগত যদি কিছু পশু তারা আক্রমণ করে যায়, আঁচড় কামড় দিতে শুরু করে কিছু জন্তু জানোয়ার, সাধুও কিন্তু হাতে ত্রিশূলটা নেয় বা অস্ত্র তুলে নেয়। ঠিক সেভাবেই লাগাতার গজওয়াতুল হিন্দের একদিক থেকে চেষ্টা, ভারত দখল করার চেষ্টা, এবং সেটা একেবারে খিলাফত প্রতিষ্ঠা করে, এটা ব্লুপ্রিন্ট তারা রেডি করে রেখেছে, এবং একাধিক জায়গায়, এটা আমার নতুন করে আর বলার কিছু নেই, একাধিক জায়গাতে একাধিক র্যাডিক্যাল অর্গানাইজেশন, মৌলবাদী সংগঠন, তারা এটা অন এয়ার বলেছে। আর অন্য দিক থেকে মার্কিন ডিপ স্টেটের ভারত ভেঙে টুকরো করে আরও বিভিন্ন দেশ তৈরির চেষ্টা। এর মাঝে হাওয়া উঠলে ক্ষতি কি, যে আমরা অখণ্ড ভারত চাই, আমরা চট্টগ্রাম রংপুর যেরকম চাই, আমরা পিওকেও সেরকমভাবে চাই। আপনার সময় শুরু। অখণ্ড, সবাইকে সর্বপ্রথমে জয় হিন্দ, বন্দে মাতরম। অখণ্ড ভারত বলতে শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ নয়। অখণ্ড ভারতবর্ষ মানে একটা অখণ্ডতার চিন্তন, যে অখণ্ডতার চিন্তন, যে অখণ্ডতার আদর্শ ভারতের মানুষকে পিতৃতর্পণ করার সময় বলতে বাধ্য করে, আ ব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা। একটু যদি কল্পনাপ্রসূতভাবে আমরা মহাভারতের যুগে চলে যাই, সেখানে আমরা দেখতে পাই গান্ধারের কন্যা, অর্থাৎ আজকের ভৌগোলিক ম্যাপে কান্দাহারের কন্যা আর হস্তিনাপুরের পাত্র, একটা অন্তর্রাষ্ট্রীয় বিবাহ। এটা কি অখণ্ড ভারতের চিন্তন নয়?
অখণ্ড ভারত মানে এমন একটা চিন্তন যেখানে সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া, এই চিন্তনটা হচ্ছে আসলে অখণ্ড ভারতের চিন্তন। অখণ্ড ভারতের আসল চিন্তন মানে হচ্ছে বহুত্বের মধ্যে একত্বের কথা, এই ভাবনায় সারা বিশ্বকে প্রভাবিত করা। যেই ভাবনায় একদিন আচার্য শঙ্কর ভারতের চার প্রান্তের 4টি আমনায় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন তো কেউ প্রশ্ন তোলেননি এই মঠগুলি কেন আলাদা আলাদা রাজ্যে ভারতের আলাদা আলাদা প্রান্তে প্রতিষ্ঠা হয়েছে। এটাই হচ্ছে অখণ্ড ভারতের চিন্তন। যখন বাংলার মানুষ সূর্য উপাসনার নামে ইতু পূজা করে, যখন ইউপি বিহারের মানুষ সূর্য উপাসনার নামে ছট পূজা করে, যখন দক্ষিণ ভারতের মানুষ সূর্যের উপাসনার নামে পোঙ্গল উৎসব করে, মূলত সবকটাই তেজসত্তার উপাসনা। এটাই অখণ্ড ভারতের চিন্তন। এবং আমার পূর্ববর্তী বক্তা একটু আগে বলছিলেন, অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের জাতির পিতা আমাদের আশ্বস্ত করেছিলেন একদিন যে যদি দেশ ভাগ হয় আমার দেহের ওপর দিয়ে যাবে, কিন্তু সকলের অলক্ষ্যে আমাদের জাতির পিতা সমস্ত জাতির বুকে একটা ধারালো শান দেওয়া ছুরি বসিয়ে দিলেন। বিশ্বাসঘাতকতা করা হলো। কলকাতার রাস্তায় সেদিনকে মিছিল বেরিয়েছিল, হাত মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সুরাবুদ্দিনের নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দেওয়া হলো। নির্বিচারে শুরু হলো হিন্দু নিধন। আমি সেই দিকে যাচ্ছি না। মূলত ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের অখণ্ড চিন্তন সত্তা সারা বিশ্ব একদিন এই ছাতার তলায় আসতে বাধ্য হবে। এবং অখণ্ড ভারতের পূজারী আমরাই একমাত্র বলতে পারি, উত্তরো যৎ সমুদ্রস্য যাবৎ হিন্দু সরোবর তয়ো ভারতত্র ভারতী দেশ নামা ভারতী যত্র সন্ততে। এটাই হচ্ছে সনাতন শাস্ত্র, এটাই হচ্ছে অখণ্ড ভারতের চিন্তন, এটাই হচ্ছে পরিপূর্ণ অখণ্ড ভারত। আজকে সময় এসেছে সমস্ত রাজনৈতিক কচকচানি ভুলে, সমস্ত আইডিওলজির ঊর্ধ্বে উঠে আমরা অখণ্ড ভারতের পূজারী। আমরা অখণ্ড ভারত চাইব, অখণ্ড ভারত কাম্য, অখণ্ড ভারত সারা বিশ্বকে সময় শেষ। কিন্তু শাস্ত্রীকে একটা প্রশ্ন আমি আপনার কাছে আসবো, আমি দেবাশিসদার কাছে আগে চলে যাই, আগে আমি তাদের বক্তব্যগুলো শুনি। দেবাশিসদা, অখণ্ড ভারত হবে কি হবে না সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই একটা ধারণা আছে, কিন্তু এটাও তো বাস্তব যেটা সুমন রায়চৌধুরী বলছিলেন এবং পুরো দায়টা বিজেপির ঘাড়ে দিয়ে দিচ্ছিলেন, যে ভারত টুকরো টুকরো করার চেষ্টাটা আসলে বিজেপি করছে না, করছে আপনার চারপাশে বিভিন্ন ওই সোকল্ড ওক যাদেরকে বলে, অর্থাৎ রাষ্ট্রবিরোধী আঁতেল যারা, তাদেরকে এবার নিয়ন্ত্রণ করার সময় এসেছে। রিপাবলিক ডে থেকে আমরা কি কি রেজলিউশন নিতে পারি? আপনার সময় শুরু। হ্যাঁ, থ্যাংক ইউ ময়ূক। সবাইকে প্রজাতন্ত্রের শুভেচ্ছা। রাজনীতি আবেগ বহির্ভূত হয় না বা আবেগ রাজনীতি বহির্ভূত হয় না, মানে এটাকে প্রথম বুঝতে হবে। এতক্ষণ আপনারা কথা শুনেছেন, আপনারা বুঝেছেন আবেগ কোথায়, রাজনীতি কোথায়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকের যে নেতা, যারা নেতাজিকে সামনে দাঁড়িয়ে হয়তো নেতাজির পুজো করছে বা নেতাজিকে খুব বড় নেতা দেখাবার চেষ্টা করছে এবং নেতাজির আড়ালে ভোট নেওয়ার চেষ্টা করছে, তাদের স্লোগানটা কিন্তু বদলে গেছে। তারা বলছে আমি তোমাদের ধর্মের হজমোলা দেব, আমাকে তোমরা ভোট দাও। তারা বলছে আমি তোমাকে হিন্দুত্বের হজমোলা দেব, আমাকে তোমরা ভোট দাও, নইলে আমাদের সমস্যা আছে। এই যে আজকে অখণ্ড ভারত, এটা কি আজকের দিনে, আজকের আবহাওয়ায় দাঁড়িয়ে এটা আমার কাছে একটা অপ্রয়োজনীয় অবাস্তব কল্পনা। এটা বহুদিন আগে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান নিয়ে ভারতবর্ষ ছিল। তারপর আজকে এগুলো ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পর তারা একটা সার্বভৌম রাষ্ট্র এবং তারা নিজেদের মতো চলছে। তো এটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, এটা বহু জায়গায়, মানে ইউক্রেন রাশিয়ার অংশ ছিল, আমাদের ইরাক ইরানের অংশ ছিল, এরকম জর্ডন, সিরিয়া, এমনকি গ্রিস এটা অটোমান তুরস্কের অংশ ছিল। এরকম বহু কিছু হয়েছে। তারপরে বিভিন্ন রকম রূপরেখা তৈরি হয়েছে, রাষ্ট্র তৈরি হয়েছে, বিভিন্ন ইস্যুতে রাষ্ট্র তৈরি হয়েছে। আজকে যদি আমি বলপূর্বক বা অন্য কোনো ভাবে সেই রাষ্ট্রকে আমি শেষ করে সাপ্লিমেন্ট করছি, আপনি বলবেন আরো 1 মিনিট এক্সট্রা বলবেন। আমরা এইটা কিন্তু অবাস্তব নয়, মানে এটা আমি সাপ্লিমেন্ট করছি তার একটাই কারণ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশের পাওয়ারফুল যে রাষ্ট্রপতি, সে আসার পরেই ঘোষণা করে দিয়েছে আমরা গ্রিনল্যান্ডকে চাই।
এবং কানাডা যে কোনো দিন আমেরিকাতে চলে আসতে পারে, কানাডা যোগ্যতার সাথে একটি স্টেট তৈরি হবে। আমি আসছি, আমি পয়েন্টে আসছি, নিশ্চয়ই বলেছেন উনি হয়তো, কিন্তু আমি বলতে চাইছি আজকে যদি আমি জোর করে বলপূর্বক এই দেশগুলোকে আমার কাছে নিয়ে আসি, তাহলে কি কি হতে পারে? আমার সাংস্কৃতিকগত বিভেদ আছে, আমার ধর্মীয় বিভেদ আছে, আমার কৃষ্টিতে বিভেদ আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হবে এবং গৃহযুদ্ধ, এবং ওরা যাদেরকে আনা হবে তারা ডেফিনেটলি একটা স্বাধীনতার জন্য লড়াই করবে এবং আমাদের দেশে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হবে। এই যে জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের অর্থনীতি বা আমাদের উন্নয়ন কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা এই যে জায়গাগুলো বলছি এর পিছনে এটার কোনো সামাজিক মূল্য নেই, এটার মধ্যে কোনো আবেগ নেই, এটার পিছনে একটা গভীর চক্রান্ত আছে। এই যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার গভীর চক্রান্ত, যেটা আরএসএস একটু করে বেড়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা যে যতবার এটা নিয়ে কথা বলবো এই ইস্যুটা তত বাড়বে। আমরা কথা বলছি, কথা শুনুন, যে কেন আমি বললাম যে দেশাত্মবোধকের হজমলা, কেন আমি বললাম হিন্দু রাষ্ট্রের হজমলা। আজকে আমরা বিকশিত ভারতের গল্প করি, আপনারা জানেন কিনা আমি জানি না, নিশ্চয়ই সবাই জানেন, আমাদের 142 কোটি দেশের মানুষের আমাদের গড় আয় হচ্ছে 2700 কোটি টাকা, যেখানে একটা উন্নত দেশ হতে গেলে 14,000 কোটি ডলার লাগে, 14,000 কোটি ডলার, আর আমাদের 2700 কোটি ডলার। তাহলে যদি আপনি অর্থনীতির বিচার করেন, এই 5-6% হারে যদি বৃদ্ধি পায়, তাহলে $2700 উন্নত দেশে যেতে গেলে আজকে 2060 সাল লাগবে। আমরা সেই জায়গায় কথা বলছি না। আমরা কেউ আমাদের আগের বক্তা একজন বলছিলেন জিডিপির গল্প করছিলেন, দাদা আমরা 192টা দেশের মধ্যে গড় আয়ে 118তম দেশ হয়ে দাঁড়িয়ে আছি। অবাধ বাণিজ্য হোক না সবার সাথে সবার, সেটা অর্থনৈতিক উন্নতি হবে। তার জন্য আমাদের প্রতিবেশী কার সাথে বলছেন? পাকিস্তানের সাথে। দেখুন, একটু আগে আপনি ন্যাশনাল কথা বলছিলেন, র্যাডিক্যাল কথা বলছিলেন। আজকে পাকিস্তান বলে তার গায়ে তকমা মেরে দিলাম, বাংলাদেশ বলে তার গায়ে তকমা মেরে দিলাম, আফগানিস্তান, আজকে কি পাকিস্তানে আমাদের ব্যবসায়িক কোনো রকম সুযোগ নেই? আজকে আদানিরা কোথায় কোথায় গিয়ে ব্যবসা করছে, আমি সেটাই বলছি। সমস্যা আছে তো, সমস্যা আছে, কারণ যে সম্পদ আমার কাছে আসছে সেই সম্পদের বন্টন সঠিক হচ্ছে না। বাম সরকার যখন ছিল তখন সমবন্টন হয়েছে। পশ্চিমবঙ্গে বাম সরকার সমবন্টন নিয়ে কথা বলেছে। আজকে দাঁড়িয়ে আজকের দিনে চেষ্টা করেছে, আজকে ভূমি সংস্কার বর্গা এগুলো বাম সরকারের তৈরি, সেটা ইতিহাস জানে। অখণ্ড ভারতের আবেগ, তার সাথে বৈষম্যের কি? না, আবেগ আমার থাকতেই পারে, আমি আবেগে অনেক কিছু রচনা করতে পারি। সবাই মিলে একসাথে অখণ্ড ভারতের কথা বলবো, এটা সবচেয়ে বড় আবেগ। আজকে স্কুল ছুটের সংখ্যা 11,70,000 এবং তার মধ্যে গেরুয়া রাজ্য এবং উত্তরপ্রদেশের সংখ্যা হচ্ছে 8 লক্ষ স্কুল ছুট, মানে যারা শিক্ষার আলো দেখতে পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি না, আমরা আলোচনা করছি না, আমরা ধর্মের হজমি খাওয়াচ্ছি, এটাই আপত্তি। একদম। বিমল কুমার চন্দ, অখণ্ড ভারত আস্পর্ধা, অখণ্ড ভারতের থেকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই নিয়ে বেশি কথা বললে ভালো হয়, তার মানে এটা এক পক্ষের বক্তব্য। আপনার সময় শুরু। সবাইকে আজ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আজ আমরা এখানে যে আলোচনা করতে এসেছি সেটা হলো অখণ্ড ভারতের। যদি পিছন দিকে ফিরে তাকানো যায়, দেখা যাবে অশোকের সময় থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য সময় থেকে কিন্তু এই একই জিনিস চলে এসেছে। অখণ্ড ভারতের যে চিন্তা, সেই চিন্তাধারা কিন্তু তখন থেকে শুরু, খ্রিস্টপূর্বাব্দ থেকে। সুতরাং আমাদের সাথে এই ভারতবর্ষ এক সুপ্রাচীন দেশ, যে কিনা যেদিকে তাকালে সেদিকে দেখতে পাবেন ভারতবর্ষের মানচিত্র বা ইতিহাস। আমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি ভারতটাকে এক রাখার জন্য, অখণ্ড ভারত রাখার জন্য। আজকে আমাদের চিন্তা করতে হবে, আমরা যখন এই কথাটা বলছি অখণ্ড ভারতের কথা, যে দেশগুলো আমাদের সাথে ছিল সেই দেশগুলো যেমন নেপাল, তিব্বত থেকে আরম্ভ করে, আফগানিস্তান থেকে আরম্ভ করে সমস্ত দেশ তো আমাদের সাথে ছিল, ভারতবর্ষের সাথে ছিল, অখণ্ড ভারত ছিল। তাহলে আজকে তারা আলাদা হয়ে গেছে এবং তাদের যে সামাজিক পরিস্থিতি, সামাজিক যে জায়গা, সেখানে তারা একদম আলাদা। আজকে আমরা যদি সেই চিন্তা করি যে সেই অখণ্ড ভারতকে আমরা আবার সেই জায়গায় নিয়ে আসবো, আমার মতে সেই জায়গায় পৌঁছানো বা সেই জিনিসটা মনের আমাদের রাখতে পারি আমরা, আমাদের ভিতরে যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা খুব ভালো, আমি সেটাকে প্রণাম জানাই। কিন্তু কথা আমাদের বাস্তব ভুলে গেলে চলবে না। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। বাস্তব আজকে বলছে আমরা স্বাধীনতার আগেও কিন্তু অখণ্ড ছিল আমাদের পাকিস্তান, বর্তমান যে বাংলাদেশ এবং ভারত তো একটাই ছিল।
কিন্তু দেখুন সেটাও আবার ভাগ হয়ে গেল। 1947 সালে দুটো টুকরো হলো, একটা হলো পাকিস্তান পূর্ব এবং পশ্চিম, আর একটা হলো ভারত। তাহলে সেই সময় আমাদের কিন্তু ভারতবর্ষ থেকে কখনো কিন্তু বলা হয়নি যে আমরা যারা আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাবার জন্য তারা ব্রিটিশকে বলেছে এবং ব্রিটিশ যেটা বলছে যে হ্যাঁ তোমাদের দুজনকে আলাদা করে দিচ্ছি। কারণ কি, এখানে আমি একটা কথা বলবো যেটা আমার নিজস্ব ব্রিটিশ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে চলে। সেই সময় আমাদের যে অখণ্ড ভারতকে যে খঞ্জিত করা হলো, সেটা কিন্তু ব্রিটিশের একটা বিরাট ট্রিক্স ছিল যে আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন এমন কিছু দিয়ে যাব ভারতবর্ষকে, যতদিন এই দেশে মানুষ থাকবে ততদিন তারা সেই কষ্টটা ভোগ করবে। সত্যি কথা, আজকে সেই জিনিস জায়গায় আসুন। আজকে যদি আমরা অখণ্ড ভারত থাকতাম, আমরা যদি সেইভাবেই হতো। ভারত যখন ভাগ হলো আমরা কিন্তু স্বাধীনতা সেভাবে পাইনি। আজকে সুভাষচন্দ্র বসুর কথা চিন্তা করুন, উনি কিন্তু এই ভারতবর্ষ এই স্বাধীনতা কখনো চাননি। এই স্বাধীনতা আমরা কোনোদিনই চাইনি। আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, স্বাধীনতা আমাদের ভিক্ষা। যে পাকিস্তান এবং ভারতবর্ষ দুটোর মধ্যে জনগণনার হিসাব করুন। আজকে আমরা 140 কোটি, পাকিস্তান 28 কোটি 24 কোটি এবং বাংলাদেশ 18 কোটি। 18 24 42, আমরা ধরে নিলাম 140 কোটি। আমরা তার মধ্যে ধরে নিলাম আমরা 40 কোটি যদি মুসলমান থাকে। কারণ হচ্ছে, এখন কেন বললাম এই কথাটা, কারণ হচ্ছে এই যে আমাদের যখন যে দেশটাকে আমরা নিতে যাচ্ছি বা যে দেশের সামনে অখণ্ড ভারত রাখবার চেষ্টা করছি, সেই মুসলিম কান্ট্রি, তাদের কিন্তু বার্থ রেট অনেক হাই। আজকে যেটা আমাদের 82 ক্রোর দেখা যাচ্ছে, আর আমাদের দেখা যাচ্ছে কত, 100 কোটি। 100 কোটি আর 82 কোটি। আর যেভাবে বার্থ রেট হাই পাকিস্তানের, তাহলে আমরা একটা দিন আসবে যখন, আমি জানি না আমার জীবিত অবস্থায় দেখতে পাবো কিনা, কিন্তু একটা দিন আসবে যখন এই ভারতবর্ষ আর সেই জায়গায় থাকবে না। কারণ আমাদের যে বার্থ রেট প্রচণ্ড নিম্নগামী, এবং আর যে দেশের সাথে আমরা অখণ্ড আগে ছিলাম সেই খণ্ডিত দেশের যে বার্থ রেট এটা অনেক হাই। বেশ বেশ, একদম একদম সময় শেষ। আমি মণিশঙ্করদার কাছে যাব। মণিশঙ্করদা, একেবারে আপনার দিক থেকে আপনি তৃতীয় বক্তা। মণিশঙ্করদা, অখণ্ড ভারতের কথা বলা হচ্ছে, কিন্তু আমি এই ধারণা বা দেবাশিসদার ধারণা, সুমনদার ধারণা ছেড়ে একদম বলছি, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই যে খণ্ড ভারত, আরেকটা ভাবে ভারতকে ভাগ করার যে চেষ্টা চালানো হচ্ছে এবং পাশের দেশ থেকে, বাংলাদেশ থেকে চালানো হচ্ছে, শাসক হিসেবে তৃণমূলের তো অনেক ভূমিকা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ভূমিকা রয়েছে। মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি. করের এই সঞ্জয়ের ফাঁসি চান, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে। আবার ঠিক সেভাবেই মুখে উনি বলছেন পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানোর কথা। আর দিব্যি এই রাজ্যে বিভিন্ন হুজুরেরা এসে গাজওয়াতুল হিন্দের বিভিন্ন জলসায় বক্তব্য রেখে যাচ্ছেন। আনসারুল্লাহ বাংলার একেবারে টপ মাইন্ডস যারা রয়েছেন তারা এখান থেকে অ্যারেস্ট করছে আসাম STF এসে, তারপরে বেঙ্গল STF খবর পাচ্ছে। এটা তো ভয়ঙ্কর। রাজ্যকে অক্ষুণ্ণ রাখতে পারছেন আপনারা। কথা হচ্ছে, নমস্কার সবাইকে। দেবাশিসদা যে কথাটা বলছিলেন, যে একদিকে আবেগ অন্যদিকে রাজনীতির কথা আপনি বলছিলেন, কিন্তু এই শেষ মুহূর্তে এসে আপনি নিজেই বলে দিলেন যে একদিকে আবেগ আরেকদিকে বাস্তবের কথা। মানে আমরা বাস্তবের কথা বলবো, ওনারা আবেগের কথা বলবো। আচ্ছা, এখন অখণ্ড ভারত নিয়ে যখন আলোচনা হচ্ছিল, প্রথমেই কর্নেল সাহেব যখন বলছিলেন দেশাত্মবোধের কথা, আমরা একটু উজ্জীবিত হচ্ছিলাম। শেষে এসে যারা এই দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হলো যে অখণ্ড ভারত নিয়ে এই একটা টপিক আলোচনা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট কী। মানে ভারতবর্ষ নিয়ে কথা হচ্ছে, অখণ্ড ভারত নিয়ে দিকপালরা সমস্ত কথা বলে গেছেন, সেগুলো অমূলক। মূল উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে রাজ্যটাকে বিজেপি কোনোভাবেই কুক্ষিগত করতে পারছে না, সেই রাজ্যটাকে কিভাবে নেওয়া যায়, সেই জন্য বিভিন্ন টপিক আলোচনা করতে হবে, যেখানে দেশের মানুষের একটা স্বার্থ, আবেগ, এইগুলো জড়িত আছে, সেইগুলোকে সুশ্রুতি দেওয়ার কথা বলা হচ্ছে না। অখণ্ড ভারত বলতে সুশ্রুতি দেওয়ার কথা কেন? আমি বলছি যে তৃণমূল নিশ্চয়ই বিশ্বাস করে। এখন আপনি আবেগের ওইদিকে যাচ্ছিলেন,
তখন যে ধরনের কথাগুলো বলছিল আপনার খুব ভালো লাগছিল, বলছিল আপনি কোনো ইন্টারাপশনে যাচ্ছিলেন না। আপনাকে ইন্টারাপ্ট করব না, কাউকে ইন্টারাপ্ট করব না, আমি বলিনি। আপনি শুধু বলবেন যে অস্বস্তিটা কিসের। এখন আমাকে বাস্তব কথাটা বলতে বলেছেন, ওনাদেরকে আবেগের কথা বলতে বলেছেন, তো বাস্তব কথাটা তো আমাকে বলতেই হবে। তো আমি বলছি দেখুন, সোসাইটি যাই বলুন না কেন, সিস্টেম যাই বলুন না কেন, যত দিন যাচ্ছে সোসাইটির ডিমান্ডের উপর, মানুষের চাহিদার উপর আইন পাল্টায়, সিস্টেম পাল্টায়, মানুষের মানসিকতা পাল্টায়, সব কিছু পাল্টায়। আমি বলছি যে আপনি অখণ্ড ভারতের যদি আপনি কথা বলেন, অবভিয়াসলি আপনাকে সাভারকরের কথা নিয়ে আসতে হবে, গোয়ালিয়রের কথা নিয়ে আসতে হবে, আপনাকে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা নিয়ে আসতে হবে। 1937 সালে বলে গেছিলেন সাভারকর। তার মানে সেই সময় দাঁড়িয়ে, সেই সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে, সেই সময় দেশের যে নীতি নির্ধারণ কী ছিল, সেই সময় দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলেছেন। কিন্তু অখণ্ড ভারতের কথা বলতে গেলে তো আপনাদের ওদেরকে তো টানতেই হবে, কারণ ওরা ছিলেন প্রবক্তা। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে ভারতটা কি অখণ্ড নয়? আজকে যদি আপনি বলেন যে এই অখণ্ড ভারতের কনসেপ্টটা আজকে ইন্ট্রোডিউস করার প্রয়োজন আছে, তাহলে মানুষের মধ্যে থাকবে, তাহলে আজকে কি ভারতটা অখণ্ড নয়? আপনি যদি বিজেপির রাম মাধবের কথা বলেন, যিনি এখন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেই পার্টির, তিনি বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে ভারতবর্ষ আমরা একসঙ্গে জুড়ে অখণ্ড ভারত তৈরি করব, যেটা নিয়ে তাদের দলের মধ্যে বিতর্ক। তাহলে আপনি কি বলতে চাইছেন সত্যি সত্যি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, যেগুলোকে নিয়ে অখণ্ড ভারতের মানে যারা প্রবক্তা তারা যে কথাগুলো বলেছেন সেইটাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন? নাকি আজকের যে ভারত, সেই ভারতটা কোনোভাবে বিভক্ত হয়ে যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে আস্থা আনতে পারেননি যে আজকে যারা ক্ষমতায় আছেন তারা মানুষের উপর কনফিডেন্স লেভেলটা আনতে পারেননি যে ভারতবর্ষটা আজকে আছে, মিজোরাম কি চাইছে, মায়ানমার কি চাইছে, তারপর আমাদের এই মণিপুর কি চাইছে, পশ্চিমবঙ্গ কি চাইছে, বাংলাদেশ কি চাইছে, সেটা নিয়ে নয়। কনফিডেন্স লেভেলটাকে এত নিচে নামিয়ে দিয়েছে যে একটা সরকারের প্রতি মানুষ বুঝতে পারছে না তিনি আমাদের অখণ্ড রাখতে পারবেন কি পারবেন না। কে নামিয়ে দিয়েছে? আমাদের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার, যার জন্য কেন্দ্রীয় সরকার কি গোটা দেশ চালাচ্ছে? ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটি রাজ্য ক্রমাগত যদি অ্যান্টি ইন্ডিয়া একটা ন্যারেটিভকে সামনে রেখে দেয়, যেখানে বলে যে বিএসএফ এই ধরনের কাজ করছে, জঙ্গি ঢোকাচ্ছে, এই ঢোকাচ্ছে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জঙ্গি আসলে পশ্চিমবঙ্গকে সেফ হেভেন ভাবছে। আমি বলছি যে না, ব্যক্তিগতভাবে আপনি চান না চট্টগ্রাম বা রংপুর, বলুন না চট্টগ্রাম, রংপুর, এই সমস্ত জায়গা ব্যক্তিগতভাবে আপনি চান না যেখানে হিন্দুরা এরভাবে মারধর খাচ্ছে? আপনি চান না বলে দিন না। যথেষ্ট আপনি বুদ্ধিমান, আরে বলে তো দিন। আমি বলছি কোনো পার্টি লাইন নেই, বলে তো দিন না। আপনি যেটা কথাটা বলছেন, আরে আমরা স্বপ্ন দেখছি, বাস্তবের মাটিতে নেই, বলে তো দিন। আপনি শুধুমাত্র একটা রাজ্যের একটা পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলছেন। এলওসি লাইন অফ কন্ট্রোলের উপরে যে যে জায়গা আমাদেরকে ইচ্ছা করে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সবটা আপনারা চান, এটা বলে তো দিন। আমরা চাই মানে ভারতবর্ষের নাগরিক যেটা চাই সেটাই চাই। ভারতবর্ষের নাগরিক কি চাই? আপনারা যে নিয়ে আলোচনা করছেন অখণ্ড ভারতের বিভিন্ন জায়গাকে নিয়ে নেব, আমরা সেই অলিক কল্পনায় বিশ্বাস করি না। আমরা এটা বিশ্বাস করি আজকে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা আছে সেইটাই অখণ্ডতা রাখতে হবে। কোন রকম মানে অখণ্ড রাখতে চান ভারতকে, কিন্তু নতুন করে কোনো জায়গা যেন আমাদের মধ্যে না আসে। দেবাশিস দা, আপনার থেকে 30 সেকেন্ড নিচ্ছি, আমি সুমন রায়চৌধুরী থেকে 30 সেকেন্ড নিচ্ছি। বর্ডার রিঅ্যালাইনমেন্টটা বাস্তব, মানে এটাতে হঠাৎ করে ভারতবর্ষ গিয়ে ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশ বা পাকিস্তান বা সিরিয়া, হনুলুলু, এদের উপর না। আজ খুব বাস্তব একটা জায়গা, গ্রিনল্যান্ডের মানুষ যদি বলে আমেরিকার সাথে মিশে যেতে চায়, বা গোটা ক্যানাডায় যদি একটা রেফারেন্ডাম হয় মিশে যেতে চায়, কাশ্মীরে যেটা হয়েছে বারবার, কাশ্মীর সবসময় বলেছে ভারতের সাথে থাকতে চাইছি। এলওসির ওপারে পিওকেতে যেভাবে মুজফ্ফরাবাদের লোক স্লোগান তুলেছে আমরা ভারতের সাথে মিশে যেতে চাই, আজ চট্টগ্রামের মানুষ তো স্লোগান তুলছে যে চট্টগ্রাম মাঙ্গে আজাদি। এটা আপনার কতটা ন্যাশনাল মনে হচ্ছে? দেখো, 30 সেকেন্ড। আমি সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকবাদকে তো সমর্থন করতে পারি না। আমি বলার সময় বলেছিলাম যদি ভারত আজকে 2060 সাল বা 2050 সালে যে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে যদি সত্যি সত্যি আমার মাথাপিছু গড়ায় বাড়ে, ভারতের যদি উন্নয়ন হয়, তাহলে আমার প্রতিবেশী রাষ্ট্রে যারা আছে এবং পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রকে ফেল রাষ্ট্র হতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে, সেই ক্ষেত্রে ওখানকার যে জনগণ আছে তারা একটা উন্নত দেশে আসার কথা ভাবতে পারে। আমি বিশ্বব্যাংকের যে প্যারামিটার সেটা মানব না। $1000 থেকে $4000 হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। ভারতের গড় আয় মাথাপিছু $2700। আমরা নিম্ন মধ্যবিত্ত। 6% তুমি বাড়াও, সেটা 2060 সাল লাগবে $14000 যেতে। $14001 হলে আমরা উচ্চবিত্ত হব, সেদিন আমি উন্নত দেশ হতে পারি। বেশ, আমি সুমন রায়চৌধুরীর কাছে উত্তর নেব, কিন্তু তার আগে আদিত্য পল্লে এবং অদিতি চক্রবর্তী দুজন দর্শক এই মুহূর্তে রয়েছেন।
তোমাদের প্রশ্নটা বলো। আমি একদম সরাসরি যারা আমাদের প্যানেলিস্ট আছে এবং সুমন রায়চৌধুরী আছে তাদের কাছে যাব। আদিত্য, প্রথমত সকলকে নমস্কার। আমার প্রশ্নটা হিন্দু জাগরণ মঞ্চের সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে। বেশ, এতক্ষণ অপোজিশনের যারা বললেন, আমি ওনাদের কথার মধ্যে একটা পয়েন্ট নোটিস করলাম, অখণ্ড ভারত হচ্ছে ওনারা তার সঙ্গে আরেকটা কথা মানে ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি বলে দিলেন যে হিন্দু টেরারিস্ট, মানে পুরোপুরি প্রথম থেকেই হিন্দু মহাসভাকে ডিফেম করে বলা শুরু হলো। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি পৃথিবীর সবথেকে বেশি সহিষ্ণু কোনো জাতি হয় সেটা হয় হিন্দু, এবং অখণ্ড ভারতের কথাও বলছে হিন্দু। তো আমার প্রশ্নটা মহারাজের কাছে, এরা যখন এতগুলো ন্যারেটিভ আমাদের এগেনস্টে বলছে, আপনারা এই অখণ্ড ভারতের জন্য কি স্ট্যান্ড পয়েন্টটা রাখতে চান পাবলিক? বেশ বেশ, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে একদম সংক্ষেপে প্রশ্নের উত্তর নেব। অখণ্ড ভারত বলতে আমি প্রথমেই বলেছি শুধুমাত্র একটা ভৌগোলিক ভূখণ্ড নয়, অখণ্ড ভারত মানে একটা ব্যাপক চিন্তন, একটা অখণ্ড চিন্তার কথা। অখণ্ড ভারত মানে ভারতবর্ষের মহাভারতের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন দেশগুলো ভারতবর্ষের কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতে সামিল হচ্ছেন। আমাদের স্ট্যান্ড পয়েন্ট হলো ভারতবর্ষের যে শাশ্বত সনাতনী ভাবনা, যা একদিন সারা বিশ্বকে প্রভাবিত করতে বাধ্য হয়েছিল, সেই ভাবনায় আবার অখণ্ড ভারত তার অখণ্ডতায় প্রভাবিত হয়ে অখণ্ডতায় যুক্ত হোক। এবং আজকে আমাদের পূর্ববর্তী ঐদিককার বক্তারা বলছিলেন রুটি কাপড়া মাকান, তাদের যখনই ধর্মীয় বা অখণ্ড ভারতের কথা হয় তারা রুটি কাপড়া মাকানে চলে যান। যখন রাম মন্দির হয় তাদের পেটে ব্যথা হয়, রুটি কাপড়া মাকান। ভারত অখণ্ড হওয়ার প্রশ্ন হলে রুটি কাপড়া মাকান। তাদের উদ্দেশ্যে আমি বলি যে রুটি কাপড়া মাকান তো থাকবেই একটা, কিন্তু যে দেশে কোনো আরএসএস নেই, বিজেপি নেই, একটু আগে ধর্মকে হাজমলা বলছিলেন, ধর্ম হাজমলা নয়, ভারতবর্ষের সনাতন ধর্ম একমাত্র এমন ব্যাপক যেখানে ঈশেতজ্জেত্বা বায়বস্ত দেববশ্ববিত প্রাপয়তু শ্রেষ্ঠ আয়ু সকর্মণে, এই কথা বলতে বাধ্য হয়। একমাত্র অখণ্ড ভারতের চিন্তন, একমাত্র অখণ্ড ভারতের চিন্তন। বাংলাদেশে তো কই আরএসএস বিজেপি নেই, জাতীয় মসজিদে নিজেরা জুতা ছোড়াছড়ি করছে বাইতুল মুকাররমে, আমরা দেখেছি। একটু বলতে দেবেন। পাকিস্তানে আমি আপনাকে বলার সময় বলেছিলাম 11,70,000 স্কুল ছুটের কথা, যার মধ্যে 8 লক্ষ উত্তরপ্রদেশে। আমি বলছি মানুষকে অশিক্ষায় তলায় দাবিয়ে রেখে ধর্মের হজমলা খাওয়ানো। এই যে স্কুল ড্রপ বা স্কুল ছুটের সংখ্যাটা, এটা কি 1 বছর 2 বছরে হলো না 22 মাসের ঘটনা বলছি না? আমি শেষ 8 বছর ভারতবর্ষের 22,000 কোটি টাকা আপনারা এনকারেজ করেছিলেন, মানে হজ সাবসিডিতে 22,000 কোটি টাকাটা, মানে খরচাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ওই দেখুন আপনারা হজ সাবসিডি নিয়ে কথা বলে হজের ভর্তুকি নিয়ে কথা বলেন না। পশ্চিমবঙ্গবাসী, আমি বলছি, আচ্ছা বলুন, ছোট করে বলুন। পশ্চিমবঙ্গবাসী আজকে হিন্দুত্বর কথা বলছেন, এত বড় বড় অখণ্ড ভারতের কথা বলছেন। অভয়ের মতো একটা নির্মম হত্যাকাণ্ড হলো, সেদিন পথে নামেননি কেন দাদা আপনারা? সেদিন হিন্দুত্ব কোথায় ছিল? আপনি বোধহয় খবর রাখেন না। খবর রাখি দাদা, অভয়াকাণ্ডে সবচেয়ে প্রথম পথে নামে বাংলার হিন্দু সন্ত সমাজ সঞ্চালক হিসেবে একদম দেবাশিস দা, সঞ্জয় শাস্ত্রী দুজনকে থামাচ্ছি আমি সঞ্চালক হিসেবে। শুধু একটু রিজয়েন্ডার বা একটু কারেক্ট করে দিতে চাই, অভয়ার জন্য রাস্তায় শুধু নামা নয়, মকর সংক্রান্তির দিন কুম্ভ মেলায় অর্থাৎ প্রয়াগরাজে অভয়ার জন্য সেখানে পুজো এবং তার পাশাপাশি তার আত্মার যাতে শান্তি হয় তার জন্য সেখানে মনস্কামনাও করে অনেকে গেছিলেন, সেখানে তারা সেই সময় স্নানও করেছেন। সেটা সেই ছবি, এটা 80 বছরের মানুষ রাস্তায় খেলছে, সেখানে দেখা যায়নি। কোন সাধু সন্ন্যাসী তারা নিজেদের ভেস্টেড ইন্টারেস্টকে পালন করেন। স্কুল ছুটটা ইন্টেনশনালি, এটা হচ্ছে পুরনো দিনে আবার দেবালয়ে যে পড়াশোনা হয় সেটা ফ্রি। দেবালয়ে কখনো পড়াশোনা হতো না,
ওইখানে সিস্টেম। ফিরিয়ে নেওয়ার মানে আপনি জন্যই- বলছেন মানে আপনি বলছেন ফিরিয়ে নিয়ে খারিজি যাওয়ার মাদ্রাসায় জন্যই পড়াশোনাটা এই আপনারা জিনিসটা করা। চালিয়ে যেতে মানে বলতে পারেন, স্কুল ছুটটাই টোলে বা গুরুকুলে পড়াশোনাটা আপনারা আবার অপছন্দ। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করা। কেন খারিজি মাদ্রাসার সময় না, না, বলেছেন? বলছি ওটা। আরে খারিজি মাদ্রাসার দেবাশিস দা সময় জানে না দেখুন, কারণটা কি? খারিজি মাদ্রাসা নিয়ে আপনাদের কোনো কথা নেই। দেবাশিস দা স্কুল ছুটটা জানেন আরে আমি বলছি তো খারিজি মাদ্রাসাগুলো তুলে দিন না, পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসাগুলো তুলে দিন না। খারিজি মাদ্রাসা কনসেপ্ট তো তৃণমূলে কংগ্রেস নয় বা কিছু নেই, সেটা তা আপনারা তো সর্বে তুলে দিন না। মমতা ব্যানার্জি চেয়েছিলেন আপনারা থেকে জঙ্গি বেরোয়, গুরুকুল থেকে স্বামী বিবেকানন্দ বেরোয়। 1 মিনিট সময় আছে, আমি সুমন রায়চৌধুরীর কাছে যাচ্ছি। সুমন রায়চৌধুরী, এখানে প্রথম থেকেই বা টোটাল কনসেপ্টটা নিয়ে ডিস্টর্টিংয়ের খেলা চলছে। আমরা একবারও বলিনি ভারত যদি ভৌগোলিকভাবে বৃদ্ধি পায়, মানুষ যদি ভারতবর্ষের ভূখণ্ডে নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে শান্তিতে বাঁচতে চায়, তাতে আমাদের বা কোনো ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলের কোনো আপত্তি আছে। কিন্তু এই কথা বলতে বলতেই মাননীয় সঞ্চালক একটা রেফারেন্ডামের কথা বললেন। কোনো দেশ যদি আরেকটা দেশের সঙ্গে সংযুক্ত হয়, একটা ইন্টারন্যাশনাল রেফারেন্ডাম নেওয়া হয়, গণভোট হয় এবং তার পরিচালনা করে রাষ্ট্রসংঘ। সেই জায়গায় আগে বালুচিস্তান থেকে চিটাগং সেই সব অঞ্চলগুলোকে রাষ্ট্রসংঘের পারমিশন নিয়ে রাষ্ট্রসংঘের আওতায় এনে সেই ব্যবস্থা করুন, তারা আসুক ভারতীয় ভূখণ্ডে, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, সংযুক্তির কথা আমরা এখন দাবি করছি, আপনাদের বলতে হবে না। যেই সব অঞ্চলগুলো যে আমলেই হোক পাকিস্তান দখল করে রেখেছে, চীন দখল করে রেখেছে, বিগত দিনেও চীন দখল করেছে, আপনারা সেগুলো বল প্রয়োগ করে, আমি অন এয়ার বলছি, বল প্রয়োগ করে, যারা বল প্রয়োগ করে আপনার কাছে আমি আসবো। আরে শাস্ত্রীজি, আপনার কাছে আপনার বিরুদ্ধে আমি কিছু বলিনি, আমি বলছি বল প্রয়োগ করে পাকিস্তান এবং চীন যেগুলো দখল করে রেখেছে, যেগুলোকে আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেসব অঞ্চল চীন দখল করে রেখেছে, বল প্রয়োগ করুন নরেন্দ্র মোদী, আমাদের আপত্তি কোথায়? এক, আর অখণ্ডতার চিন্তনের কথা শাস্ত্রীজি বললেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু অখণ্ডতার চিন্তন মানে এই নয় যে একটা কনসেপ্ট রয়েছে। আপনারা তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হিন্দু মহাসভা বলুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলুন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে চিন্তাধারায় আপনারা খুব সম্পৃক্ত, কিন্তু অখণ্ডতার চিন্তন মানে এই নয় যে ভারতবর্ষ বা ভারতবর্ষের আইডিওলজি উইল বি বেসড অন হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। অখণ্ডতার চিন্তন মানে এই নয় যে ভারতবর্ষ বা ভারতবর্ষের আইডিওলজি উইল বি বেসড অন হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আপনি কোন সম্প্রদায়ের দিকে বা কোন সম্প্রদায়কে লক্ষ্য করে টুকরে টুকরে গ্যাং বলতে পারেন না, বলতে পারেন না গলি মারো সালো কো, বলতে পারেন না স্বামী বিবেকানন্দরা বলেন সারা বিশ্ব আমি অদিতির কাছে যাব। অদিতি চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে। অদিতি আমার সাথে দুজন দর্শক যারা রয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আদিত্য পল্লে রয়েছেন এবং অদিতি চক্রবর্তী লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স নিয়ে মাস্টার্স করছেন। অদিতি তুমি বলো তোমার বক্তব্য এবং কাকে প্রশ্ন করছো? নমস্কার, আমার প্রশ্নটা হচ্ছে দেবাশিস ঘোষ স্যারের কাছে। দেবাশিস ঘোষ স্যারের কাছে একটি প্রশ্ন আছে আমার। বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে অখণ্ড ভারত, যার থেকে আমরা খণ্ড হয়েছি, মানে খণ্ড খণ্ড হয়ে গেছি, এইখানে যে একটা প্রভাব, মানে আমরা যারা ভাবছি যে অখণ্ড ভারত হবে, আজ না হোক কাল হবে, কিন্তু অখণ্ড ভারতের মধ্যে আমাদের এই যে মানে আমরা যে মাইনরিটি হয়ে গেছি, দেখুন আমি ডিরেক্টলি বলছি, বাংলাদেশে আজকে হিন্দুরা মাইনরিটি। অখণ্ড ভারতের মধ্যে কিন্তু অনেকগুলো জাতির প্রবেশ আসছে, অনেকগুলো মানে রেস অ্যান্ড ক্রিডের মানে প্রবেশ কিন্তু আসছে। অখণ্ড ভারতের মধ্যে আমাদের হিন্দু যে মাইনরিটি গোষ্ঠীটা আছে সেইটার উপর কতটা এফেক্ট পড়ছে, মানে হিন্দু রিলিজিয়ানটার উপর কতটা এফেক্ট পড়ছে, আমি এইটা জানতে চাই। একদম ঠিক প্রশ্ন, আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের বক্তব্যটাও এই জায়গায়, এই যে যখন আমরা হিন্দু, সংখ্যালঘু, মুসলিম ইত্যাদি ইত্যাদি করে আলাদা করতে শুরু করছি না, তখনই আমাদের যে রাষ্ট্রের কনসেপ্ট, সেই রাষ্ট্রের কনসেপ্টের কুঠারাঘাত হয়। আমরা এই জায়গাটাতে আপত্তি জানাবার চেষ্টা করছি যে যারা আজকে সংখ্যালঘু তোষণ করছে সেটা এক রকমের মৌলবাদ, যারা আজকে হিন্দুত্ব নিয়ে প্রচার করছে সেটাও এক
ধরনের মৌলবাদ। যে কোনো মৌলবাদ গণতন্ত্রের পরিপন্থী এবং সেটা উন্নয়নের পরিপন্থী। এবং আজকে আমাদের এটা ভাবতে হবে, আপনারা অনেক ছোট, আপনারা নিশ্চয়ই আরও ভাববেন যে আমার রাজ্য থেকে লোকে চলে যাচ্ছে বাইরে পড়তে, আমার দেশের উন্নতি হচ্ছে না, আমার রাজ্যে আজকে আনএমপ্লয়মেন্ট তার চরম সীমায় পৌঁছেছে। আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা সেই যদি কথা না বলে যদি হিন্দুত্ব, সংখ্যালঘু মুসলিম নিয়ে কথা বলি, আমাদের কি কোনো রকম উন্নয়ন হবে? সনাতনী ভাবনাই গণতন্ত্রের কথা বলে একমাত্র, সনাতন ভাবনাই একমাত্র বহুত্বের কথা বলে। সনাতন ভাবনাই বলে তমেব বিদিত্বাৎ মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে হানায়। আর আপনারা শেষ 5 বছরে 10,000 সংখ্যালঘু হত্যা করেছেন। সংখ্যালঘু 10,000 হত্যা করেছেন বলে কাদেরকে আপনারা আড়াল করছেন? 10,000 সংখ্যালঘু নয়, আমার তথ্য জনগোষ্ঠী বলুন। স্বামী বিবেকানন্দ যে স্পিচ দিয়েছিলেন ওর মধ্যে পড়ুন, উনি বলছেন আমাদের কোনো ধর্ম সঙ্গে কোনো বিদ্বেষ নেই, আমরা যা ধর্ম আছে আমরা মানছি, তোমাদের যা ধর্ম আছে তুমি মানো। এখানে দুটো রিলিজিয়ন কোথায় এসে গেছে? আমরা নিজে প্যারোকিয়াল একটা খুব ন্যারো এর জন্য করছি। এই যে আপনি জুডিশিয়াল অফিসারগুলো আসছে, এই যে পুলিশ অফিসারগুলো আসছে, আপনি এখন অভয়া কথা বললেন, ওরা কোত্থেকে আসছে? ওরা আমাদের সমাজ থেকে আসছে, আমাদের ছেলে মেয়ে ভাই বোনরাই আসছে। ওদের এরকম চিন্তা ভাবনা কেন যে আমাদের মতন লোকের কথা ওরা শুনছে না? কেন যে ওরা, আমরা ওদেরকে একটা ভালো দাদা ওদের সুতোটা আটকে আছে, ওদের ধারণাটা আটকে আছে, এখন কেন্দ্রীয় সরকার ধরে নাচছে। আপনি বলুন আমাদের ভারত যেটা ছিল স্বর্ণিম ছিল, আছে আর থাকবে। যদি আপনি একটা খেলা মাঠে নামেন, আপনার সামনে যদি একটা গোল পোস্ট না থাকলে, তাহলে গোলটা কোথায় পাঠাবেন? মাথায়? আপনাকে একটা গোল পোস্ট হতে হবে। আমাদের দেশকে, এই নতুন ভারতকে আরো সবল করতে তুলতে হবে। আমরা একটা আমার ছেলেদের জন্য একটা স্বর্ণিম ভারত রেখে যাব, এইটাই স্বপ্ন দেখুন। আর বলুন ওদেরকে $700 মাথাপিছু আয় নিয়ে স্বনির্ভর একদম হয়ে গেছে। আমার একেবারে সময় শেষ। কিন্তু কথা হোকের এই মঞ্চ থেকে আমি ভারতবর্ষের বিরোধী যারা রয়েছেন তারা কি মনে করছেন, ভারতবর্ষের যারা জাতীয়তাবাদী রয়েছেন তারা কি মনে করছেন। আমি কেন বারবার বলছি ভারতবর্ষের কথা, কারণ রিপাবলিক বাংলার যে গ্লোবাল প্ল্যাটফর্ম, সেই গ্লোবাল প্ল্যাটফর্মে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের বাঙালিরা রিপাবলিক বাংলা দেখছেন তা নয়, গোটা বিশ্বের বহু বাঙালি, বহু বাংলা ভাষী তারা এই মুহূর্তে হয়তো বাংলাদেশ থেকে দেখছেন, মিয়ানমার থেকে দেখছেন, এমনকি আমেরিকা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই কথা হোক দেখছেন, এবং তাদেরও হয়তো আশা আকাঙ্ক্ষা বা ভয় কাজ করছে। সত্যিই যদি ভারত, অখণ্ড ভারত, তার ম্যাপ, তার ব্লুপ্রিন্ট কী হবে সেটা নতুন করে ভাবতে শুরু করে, কি হতে চলেছে। প্রজাতন্ত্র দিবসের কথা হোক আপাতত এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। যাদের সাহায্য ছাড়া রিপাবলিক বাংলা কথা হোক সফল হতো না, সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো পাওয়ার্ড বাই লালবাবা রাইস এবং লাক্স নাইট্রো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।